অনুভূতি তো অলরেডি মৌসুমী, রহিথন বাবু, শিবাসানু ভাই ব্যক্ত করেছেন। আমি এতটুকুই বলতে চাই যে আমরা তো কোনো সন্ত্রাসী ছিলাম না। আমরা কিন্তু সংস্কৃতি করি, গান করি। গান করেও আমরা কিন্তু ওই পলাতক বা দাগী আসামিদের মধ্যে কিন্তু আমরা পালিয়ে বেরিয়েছি। আর একটা কথা মনে আছে যে ২৮ অক্টোবরের সপ্তাহখানেক আগে হঠাৎ করে রহিথন বাবু আমাকে একদিন ফোন দিলেন। ফোন দিয়ে খুব কথা শুনে মনে হচ্ছিল যে উনি খুব স্বাভাবিকভাবে নাই। বলেছিল, তুই কোথায়? তাই বললাম যে আমি তো বাসায়। এখনই বের হয়ে যা, আমাদের ব্যাপারে অনেক কিছু শুনতেছি যে অনেক অ্যাকশন হচ্ছে। আর উনি লাস্টে যখন কেঁদে দিলেন, কেঁদে বললেন যে জানি না আর কখনো দেখা হবে কিনা, যদি তোর কাছে কোনো অন্যায় করে থাকি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিস, আমিও তোকে ক্ষমা করে দিছি। আর তুই এখনই বাসা থেকে চলে যা, মোবাইল টোবাইল সব বন্ধ। তো ওই মুহূর্তে আমার যিনি সঙ্গীত পিতা, যার হাত ধরে আমি বাংলাদেশ সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছি, অর্থাৎ আমার গুরু, বড় ভাই, বাবা যাই বলেন, তো ওই ওই ধরনের মানুষ যখন এভাবে কথা বলে তখন কিন্তু আর মনের ভিতর কিন্তু আর কোনো বল শক্তি থাকে না। তো আমি উদ্ভ্রান্তের মতো বাসা থেকে বের হয়ে গেলাম। কোথায় যাব, কার কাছে যাব, মানুষ কীভাবে কী গ্রহণ করবে, কোন আত্মীয়র বাসায় যাব, অনেক বিষয় ছিল। আর আতঙ্ক তো ছিলই। আর ওই যে বললাম যে শিল্পী সত্তাটা এখানে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কারণ যে আমরা তো কোনো অপরাধ করিনি। আমরা গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে। এখন যদি সেটা কারো এগেনস্টে যায়, কারো স্বার্থে আঘাত হানে, তাহলে তো আমাদের কিছু করার নেই। দেশের যেটা সত্যি, সত্যের সাথে থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের আদর্শ। আর শিল্পী শুধু গান গাবে না, শিল্পীর কি বলবো, শিল্পীর হচ্ছে জাতির দর্পণ, আয়না। এবং একটা দেশকে শিল্পীরাই কিন্তু রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের কাছে। সো তার কিন্তু অনেক দায়বদ্ধতা আছে। সো এখনও যদি কোনো অনিয়ম অন্যায় হয়, আমরা সেটার ব্যাপারে সোচ্চার থাকবো ইনশাল্লাহ। এই তো পালাই বেড়াইছি, এমন হয়েছে যে আমাদের মোবাইল বন্ধ, এরপর আমরা সবাই নতুন সিম কিনেছি। আমরা কেউ কারো অরিজিনাল নাম সেভ করিনি, সাংকেতিক নাম সেভ করেছি, বা কখনও কারণ আমাদের যারা আছে রিলেটেড কারো নাম্বার আমরা সেভই করিনি। অনেক সময় বারবার সিম বদলানো, বাসা বদলানো, এই ট্রমার মধ্যে দিয়ে এক একটা রাত গিয়েছে, ঘুমের ওষুধ খেয়েছি, তবুও ঘুম আসতেছে না। বারান্দা যখন কুকুর ডাকতেছে, বারান্দা যাওয়া, আবার এসে শোয়া, আবার যাওয়া, আবার শোয়া, এভাবে করে যে এই ১০-১৫-২০ দিন, আমি ওই একটা স্পেসিফিক সময়ের কথা বলতেছি। মোটামুটি তো গত ১ বছর যাবতই আমরা তো সবাই দৌড়ের উপর ছিলাম। কিন্তু ওই ২৮ অক্টোবরের প্রোগ্রামের আগে আমরা এই ট্রমার মধ্যে দিয়ে আমরা পার করেছি। রোজেন, কখনো কি মনে হয়েছে যে ঠিক আছে এই শিল্পী সত্তা বাদ দিয়ে, গান বাজনা বাদ দিয়ে চুপচাপ থাকি? এখানে আপনার প্রশ্নের সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে মূলত বিষয় হচ্ছে যে আমি নিজের পরিসরে কাজ করছিলাম, খুব ভালোই সময় কাটছিল, একেবারে খারাপ ছিল তা বলা যাবে না। বাবু ভাইয়ের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা হচ্ছে যে একটা আত্মার একটা সম্পর্ক, কাজের বাইরে একটা আত্মার সম্পর্ক। এবং কিছু কিছু জায়গায় উনি আমাকে ছোট ভাই, বন্ধু বলে পরিচয় করায় দেয়। পার্সোনালি আমি তাকে ব্রো বলে ডাকি, সবাই গুরু বা অন্য কিছু, আমি তাকে ব্রো বলে ডাকি। সেই অ্যাক্সেসটা পাই ওনার কাছে। তো উনি আমাকে হঠাৎ করে বললেন যে রোজেন, এবার তো আমাদের ভালোভাবে কিছু করা দরকার, কারণ আর তো এটা নেওয়া যাচ্ছে না। তা বললাম, ব্রো তাহলে কি করা যায় বলেন, কি করবো আমরা? তো সে একের পর এক আমরা গানের কাজ শুরু করি। এর মধ্যে যথারীতি মৌসুমী চৌধুরী ছিলেন, পরাণ হাসান ছিলেন, আমরা কাজ শুরু করলাম। এবং ওইখান থেকেই বলা যায় বাবু ভাইয়ের হাত ধরে আমার সক্রিয় জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ। এর আগে পর্যন্ত আমার জাসাসের কর্মী হিসাবে? জি, শুধু জাসাস না, জাতীয়তাবাদী যে কালচারাল যে ইভেন্ট, সব এটার সঙ্গে সরাসরি আমার এখানে আগমন। আর পারিবারিকভাবে আমি বিএনপির সঙ্গে জড়িত, আমার ফ্যামিলি অনেকেই আছেন, বগুড়ায় যেহেতু আমার বাড়ি। তো এরপরেই স্বপ্নের মতো একের পর এক দিনগুলো কেটে গেল। এবং আমাদের মোটামুটি দুর্দশার যে চিত্রটা, সেটা আশা করি আপনি একটা ধারণা পেয়েছেন, একই অবস্থা কম বেশি। আর যেহেতু এই জায়গাটাতে আমি স্পেশালি বাবু ভাইকে একটা শুধু থ্যাঙ্কস না, বলবো যে উনি একটা ব্লেসিং আল্লাহর তরফ থেকে। কেননা আমরা কখনোই ভাবি নাই যে আমাদের এখান থেকে পিছিয়ে আসা উচিত। কেননা পরাণ যেটা বলল যে শিল্পীর হচ্ছে জাতির একটা দর্পণ। তো আমরা যদি যার যার জায়গা থেকে আমরা যদি সবাই যদি স্রোতে গা ভাসায় দিই, তাহলে কিন্তু এটা হয় না। যেমন একটা বিষয়ে আপনাকে একটা যেটা না বললেই নয়, আজকের ছাত্র জনতার যে একটা মহান বিপ্লব আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটার সূত্রপাত কিন্তু হয়েছিল 1 বছর আগেই, এবং সেটা আমাদের হাত ধরেই। কেননা আমরা সেই সময় শত প্রতিকূল অবস্থায় স্রোতের বিপরীতে সাঁতরিয়ে পরস্পরের হাত ধরে আমরা কাজ করতেছিলাম। কাজ করতে 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 যেহেতু আমরা একটা রাজনৈতিক ব্যানারে ছিলাম, যার কারণে 28 তারিখে ক্র্যাকডাউনের পরে আমাদের কিছুটা পিছিয়ে আসতে হয় নিজেদের অস্তিত্ব রক্ষার্থে। বিকজ অফ আমরা সবাই যার যার ঘরে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সামাজিক একটা অবস্থান আছে। পালিয়ে তো ছিলামই, পালিয়ে তো থাকতেই হয়েছে। এর মধ্যেও কাজ চলছে, কখনো বাবু ভাইয়ের স্টুডিওতে, কখনো আমার স্টুডিওতে। ইভেন এরকমও হয়েছে যে বাবু ভাইয়ের 2বার ডিবি অ্যাটাক করেছিলেন। তো সৌভাগ্যক্রমে উনি আগেই বের হয়ে আসতে পেরেছিলেন। একদিন দুপুরে উনি দেখি ব্যাগ ট্যাগ নিয়ে এসে হাজির।
আমি বললাম যে কী ব্যাপার ব্রো? তো বলছে বাসায় ডিবি রেড করেছে। এই যে একটা আতঙ্ক, বাসায় বাচ্চা টেনশন, ওয়াইফ টেনশন, সব দিক থেকে। তো যাই হোক, এই জায়গা থেকে আমরা টুকটুক 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 করে আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। কেননা আমাদের মহান ৭১-এও কিন্তু আপনারা দেখবেন যে স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্রে একটা অনবদ্য ভূমিকা ছিল। তো মানুষ যে কথাটা, আমরা তো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে মুখ ফুটে কোনো কথা বলতে পারি না, কিন্তু কথা বলার একটা যে জায়গাটা ছিল সেটা হচ্ছে গান। গানের মাধ্যমে আমরা মানুষের অন্তরের কথা, মানুষের যে হৃদয়ের স্পন্দনটাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। এবং এটা অবশ্যই গুরু ইথুন বাবু ভাইয়ের ক্রেডিট, যে উনি আমাদেরকে ওই সময়টাতে সংগঠিত তো করেছেনই, শুধু তাই না, ইভেন আমাদেরকে মুরগির বাচ্চাগুলোকে মুরগি কিভাবে আগলায় রাখে এটা তো আমরা জানি, ঠিক ওইভাবে উনি আমাদের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেয় না। আর এখানে সবচেয়ে যেটা আমাদের জন্য উৎসাহ এবং একটা উৎসাহব্যঞ্জক যেটা ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। ওনার সঙ্গে আমরা বেশ কয়েকবার সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। উনি শুধু একটা কথাই বলছে যে ধৈর্য ধরতে হবে, কাজ চালায় যেতে হবে, সুফল একদিন আসবেই, সূর্য একদিন উদয় হবেই। তো ওনার ইন্সপিরেশনটা এমনভাবে আমাদের ভিতরে কাজ করেছে যে আমরা আর পিছনে ফিরে তাকানোর চিন্তাও করি নাই। দ্যাটস ওয়াই আমার মনে হয় আজকে আমরা হয়তো একসময় চলতে চলতে কিছুটা থেমে গেছি, কিন্তু তারপরে ছাত্র জনতারা সেটাকে আজকে একটা ঐতিহাসিক একটা রূপান্তর লাভ করাতে একটা ভূমিকা রেখেছে। তো শুধু এটা এককভাবে ছাত্র জনতা বা আমাদের বা আপনাদের এরকম না, এটা আমাদের সবার বিজয়, সবার প্রাপ্তি। কারণ আজকের যে অর্জনটা, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এটার সুফল আমাদের প্রজন্ম পর প্রজন্ম এটা পেতে থাকবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো দ্বিতীয় প্রজন্মের এই মুক্তিযুদ্ধে আমরা খুব ক্ষুদ্র হলে একটা ভূমিকা রাখতে পেরেছি, এবং এটার জন্য আজকে নিজের ভিতরে একটা গৌরব ফিল হচ্ছে যে আমরা একসাথে ছিলাম। এবং ভবিষ্যতেও যেটা পরাণ বলল, যে আমরা ভবিষ্যতেও যদি আমরা কখনো দেখি অন্যায়, অবিচার বা সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের শিল্পী হিসেবে এটাই দায়িত্ব।